রাবেয়া বেগম মাথা নাড়লেন। হ্যাঁ, চলেন। আজিজ রায়হানের বাড়িটা ডুপ্লেক্স হলেও নিচতলায় একটা আলাদা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটা খালি পড়ে আছে অনেকদিন ধরে। কিছুদিন আগেই ভেবেছেন ভাড়া দেবেন ওটা। সেই হিসেবেই বাড়ি খালির বিজ্ঞাপন টানানো হয়েছিল। ডুপ্লেক্স বাড়িতে সাধারণত লিফট না থাকলেও আজিজ রায়হান নিজেদের সুবিধার্থে লিফট লাগিয়েছেন। লিফট দিয়ে নিচতলায় নেমে এলো সবাই। চাবি দিয়ে দরজার লক খুলতেই ঘরের ভিতরে ঢুকলো অনিন্দিতা, অর্ক, রাবেয়া বেগম। পিছে পিছে ঢুকলেন আজিজ রায়হান। ফ্ল্যাটটা দীর্ঘদিন খালি পড়ে থাকলেও অপরিচ্ছন্ন নয়। বোধহয় কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে। দেওয়ালে হালকা ক্রিম কালারের পেইন্ট, মেঝেতে চকচকে মার্বেল। জানালার বন্ধ কাচ দিয়ে নীলচে রোদ ঢুকছে। পুরো ঘরটাকে ভরিয়ে দিচ্ছে মৃদু উষ্ণ নীলচে সোনালি আলোয়। ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলেন রাবেয়া বেগম। তারপর আজিজ সাহেবকে জানালেন বাসাটা বেশ পছন্দ হয়েছে তাদের। ভাড়ার কথা জিজ্ঞেস করতেই আজিজ সাহেব বেঁকে বসলেন। ভাড়া তো নেবেন না তিনি? বন্ধুর পরিবারের কাছ থেকে কেউ বাড়ি ভাড়া নেয় নাকি? ওদিকে রাবেয়া বেগমও কম যান না। এভাবে বাড়ি ভাড়া না দিয়ে থাকতে উনি কোনোভাবেই রাজি না। সেরকম হলে অন্য কোথাও বাসা দেখবেন, তবুও এভাবে থাকতে পারবেন না। আজিজ রায়হানকে অবশেষে মধ্যস্থতায় আসতে হলো। নির্ধারণ হলো মূল্য ভাড়ার 50% দেবেন রাবেয়া বেগম। দুপক্ষই খুশি তাতে। আজিজ সাহেব জানালেন অনিন্দিতারা চাইলে কালই উঠতে পারে, তবে গোছগাছের বিষয় আছে বিধায় আগামী 3-4 দিন পর উঠতে চাইল ওরা। আজিজ রায়হান সম্মতি জানালেন। তারপর আবারও দোতলায় যাওয়ার কথা বলতেই রাবেয়া বেগম বললেন, আজকে আর যাব না ভাই, 3-4 দিন পর তো আসছি। এখন গোছগাছের বিষয় আছে, আজকে চলে যাই। আজিজ রায়হান ব্যাপারটা বুঝে রাজি হলেন। বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে এলো অনিন্দিতারা। শুভ্রর আরামের ঘুমের 13টা বাজিয়ে কর্কশ রিংটনটা গত 1 মিনিট ধরে বেজেই চলেছে। ভয়াবহ রকমের বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বালিশের পাশ থেকে ফোনটা টেনে বের করলো শুভ্র। ফোনটা রিসিভ করেই দিল এক বাজখাই ধমক। সমস্যা কি তোমার? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার সকালে আমার ঘুমটা না ভাঙালে কি তোমার গোটা সপ্তাহের পেটের ভাত হজম হয় না? ও পাশের ব্যক্তি হকচকিয়ে গেল। কয়েক মুহূর্ত ওপাশ থেকে কোনো শব্দ এলো না। তারপর জবাব এলো কড়া গলায়। দুপুর 1টা। তোমার কাছে সকাল হলো, বাকিদের কাছে এটা দুপুরই। মিস্টার তাহমিদ রায়হান শুভ্র। শুভ্র নিজে এবার হকচকিয়ে গেল। দুপুর 1টা মানে? দ্রুত গতিতে ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে এনে সময় দেখলো। ঘড়িতে 1টা বেজে 15 মিনিট। এত বেলা হয়ে গেল কখন? আম্মু কোথায়? ডাকতে আসেনি কেন আজকে? অন্য দিনগুলোতে তো ডাকতে ডাকতে কানের পোকা বের করে দেয়। ও পাশের ব্যক্তি তখন হ্যালো হ্যালো করছে। শুভ্র দ্রুত ফোনটা কানে ঠেকালো। সরি, আসলে আমি ভেবেছি এখনো বোধহয় সকাল। ঘুমোতে ঘুমোতে বুঝতেই পারিনি কখন যে দুপুর হয়ে গেছে। ও পাশের ব্যক্তি ঠাস করে লাইন কেটিয়ে দিল। মুখ ফুলিয়ে বিরক্তির শ্বাস ফেলল শুভ্র। অসহ্য। সৃষ্টিকর্তা আসলে এই নারী জাতিকে কি দিয়ে বানিয়েছে কে জানে। কথায় কথায় তাদের অভিমান। কিছু হলেই মুখ ফুলিয়ে বসে থাকে। তারপরে তাদের মান ভাঙানোর জন্য শুভ্রের মতো বেচারা পুরুষগুলোকে অযথাই ব্যতিব্যস্ত হতে হয়। শুভ্র দুপাশে মাথা নেড়ে উঠে বসলো। এইসব নাটক আর ভাল লাগে না। গার্লফ্রেন্ড নামক বস্তুটা ওর সুখের জীবনটা তামা তামা করে দিল রে। কোন কুক্ষণে যে বদমাইশ বেটিটার প্রেমে পড়েছিল। শুভ্র ওর গার্লফ্রেন্ড নামক আপদটার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ওয়াশরুমে ঢুকলো। ঢুকেই সোজা শাওয়ারটা ছেড়ে দিল। সকাল সকাল ঘুম ভাঙিয়ে বদমাইশ আপদটা মাথাটা গরম করে দিয়েছে। এক্ষুনি ঠান্ডা করা দরকার। উপস, সরি। এখন তো আবার সকাল না, সকাল শেষ হয়ে শুরু হয়েছে দুপুর। মাথা গরম হয়ে যাওয়া দুপুর। অনিন্দিতারা নতুন বাসায় উঠেছে গতকালই। সারাদিন ধরে মালপত্র তোলা, ফার্নিচার সেট করা, জায়গা মতো জিনিসপত্র ঠেলাঠেলি করে রাখা, সব মিলিয়ে সন্ধ্যার মধ্যেই একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সবাই। তাই আর অন্যান্য গোছগাছ হয়ে ওঠেনি। আজ সারাটা দিন তিনজনে মিলে পুরো বাসাটা গুছিয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। সূর্য ডুবি ডুবি করছে। জানালার ফাঁক দিয়ে দিনের শেষ কিরণ ঢুকছে ঘরে। দিনভর মায়ের সাথে কাজ করে শরীরটা ভীষণ ক্লান্ত অনিন্দিতার, কিন্তু মনটা অস্থির হয়ে আছে অদ্ভুত ভাবে। নতুন বাসার পুরোটা দেখা হলেও ছাদ আর সিঁড়ির দিকটা এখনো দেখা হয়নি ওর। অর্ক তখন নিজের ঘর ভাগ স্কুলে বই সাজাচ্ছে। অনিন্দিতা দরজায় এসে দাঁড়ালো। এই অর্ক, আমাদের ছাদে ওঠা যায় না রে? ও মাথা না তুলেই উত্তর দিল। যাই বোধহয়, পেছনের দিকে তো সিঁড়ি আছে দেখছি। চল না একটু দেখি। অর্ক মাথা তুলে তাকিয়ে বলল, এই সন্ধ্যাবেলায়?
হ্যাঁ, ভালো লাগছে না, ছাদে যেতে ইচ্ছে করছে। আমি যাব না, তুমি যাও। বইগুলো গোছাতে হবে আমার, কাল সকাল থেকে কলেজ আছে। অর্কের উত্তর শুনে অনিন্দিতা ম্লান মুখে ঘুরে দাঁড়ালো। বাইরে থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির ডাক। ছাদে যাওয়ার জন্য মনটা আনচান আনচান করছে ভীষণ। রাবেয়া বেগমকে বলে অনিন্দিতা সিঁড়ির দিকে পা বাড়ালো। করিডোরের ভেতরটা কমলা আলোয় ঝলমল করছে। দেয়ালে টাঙানো কয়েকটা আর্ট ফ্রেম আর টব ভর্তি গাছের সারি পুরো জায়গাটাকে বেশ শান্ত গোছানো একটা আবহ দিচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে সোজা ছাদের খোলা দরজাটার সামনে থামলো অনিন্দিতা। সাথে সাথে এক মুঠো দমকা হাওয়া কোথা থেকে যেন হুড়মুড় করে এসে ছুঁয়ে দিল ওকে। খোলা চুলগুলো উড়ে এসে গাল ছুঁয়ে গেল। গলায় ঝোলানো ওড়নাটা ফুলে উঠল নিজের মতো করে। অনিন্দিতা বুক ভরে শ্বাস টেনে ভেতরে পা বাড়ালো। আকাশে তখন গোধূলি রং। সূর্যের শেষ আলো মিশে আছে ধোঁয়াটে নীলের সঙ্গে। ছাদের প্রান্তে সারি সারি টব, ছোট ছোট ফুল ফুটেছে তাতে। ও ধীরে ধীরে এগিয়ে গেল ছাদের এক পাশে, যেখানে রেলিং পেরিয়ে নিচে দৃশ্যমান হয়েছে পিচঢালা রাস্তা। রিকশার টুংটাং শব্দের সাথে আকাশ জুড়ে পাখিদের নিড়ে ফেরার দৃশ্য দেখতে দেখতে অনিন্দিতার চোখে পড়ল পাশের বাসার ছাদে একটা বিড়াল লাফ দিয়ে নেমে গেল পাশের ছাদে। এই শান্ত উষ্ণ গোধূলির মৃত মায়ায় যেন শহরটাও আজ হঠাৎ একটু বেশি আপন মনে হলো অনিন্দিতার কাছে। সন্ধ্যাবেলা এভাবে খোলা চুলে ছাদে দাঁড়িয়ে থেকে ভূত মহাশয়কে নিজের ঘাড়ে চাপাতে চাইছেন? অনিন্দিতা ভয়াবহ চমকে উঠল। এতটাই চমকে উঠল যে মুহূর্তের ভেতরেই আচমকা ভারসাম্য হারিয়ে রেলিং এর ওপারে হেলে পড়ল শরীরটা। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে সেকেন্ডের ব্যবধানে আবার ধক করে উঠল অজানা আশঙ্কায়। ঠিক সেই মুহূর্তে বাহুতে হ্যাচকা টান পড়ল মেয়েটার। পর মুহূর্তেই পলকা শরীরটা বন্দী হলো এক শক্ত পোক্ত উষ্ণ বাহুডোরে। ভর হারানো শরীরটা তখনও যেন ভারসাম্য ফিরে পায়নি। মস্তিষ্ক বুঝে উঠতে পারেনি কি ঘটেছে। থরথরিয়ে কাঁপছে মেয়েটার শরীর। সে নিজের প্রশস্ত বুকটায় মেয়েটাকে আরেকটু চেপে ধরে মাথায় হাত রাখলো। শান্ত হও মেয়ে, তুমি ঠিক আছো। অনিন্দিতার অবাধ্য হৃদস্পন্দন অনুভব করতে পারছে মানুষটা। মেয়েটা এত ভয় পেয়ে যাবে বুঝতে পারেনি সে। অনিন্দিতা ধীর গতিতে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মানুষটার মুখ পানে চাইলো। মানুষটার অবিলম্বে আবারও ওর বাহু ধরে ফেললো। আরে আরে, পেঁচাচ্ছেন কেন? আবারও পড়ে যাবেন তো। নিজেকে সামলে হাতটা ছাড়িয়ে নিল অনিন্দিতা। তারপর এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ফেরালো সামনে দাঁড়ানো পুরুষটার উপরে। আপনি এখানে কি করছেন? মানুষটাও অনিন্দিতার মতো করে এদিক ওদিক তাকালো। তারপর দৃষ্টি মেলালো মেয়েটার প্রশ্নবোধক তীক্ষ্ণ দৃষ্টিতে। কেন, অন্য কাউকে আশা করছিলেন কি? কি আশ্চর্য শুভ্র, এত হেয়ালি করে কথা কেন বলছেন? বলতে বলতে অনিন্দিতার যেন আচমকা খেয়াল হলো কিছু একটা। দুয়ে দুয়ে চার মেলাতে যেও দ্বিধাদ্বন্দ্বে ভুগল মেয়েটা। এটা কিভাবে সম্ভব? শুভ্র নীরের শুভ্রই কি তবে? হঠাৎ করেই যেন সমস্তটা পরিষ্কার হয়ে গেল ওর সামনে। ওর চোখ ধীরে ধীরে ফেরত এলো শুভ্রর মুখে। মৃদু কাপা গলায় বলল, শুভ্র নীরের শুভ্রটা তাহলে শুধু সাধারণ সাদা রং বোঝায়নি? শুভ্রর চোখে তখন সূর্যাস্তের কমলা আভা ঝলমল করছে। ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি খেলে গেল মানুষটার। সেদিকে তাকিয়ে আগের বারের মতো একইভাবে এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে গেল মেয়েটার। হয়তো না। অনিন্দিতা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সূর্য ডুবে গেছে। সারাদিন পুরো শহর চষে বেড়ানো পাখির দল সন্ধ্যা হতে না হতেই তাদের ঘরে ফেরার বড্ড তারা। দুজনের মাথার উপর দিয়ে তখন দলবদ্ধ হয়ে উড়ে যাচ্ছে চড়ুই কিংবা শালিকের দল। দূর থেকে বাতাসে ভেসে আসছে আজানের শেষ সুরটা। মানুষটার দিকে নিঃশব্দে তাকিয়ে থাকতে থাকতে অনিন্দিতার হঠাৎ করেই মনে পড়ল সেদিন ইরার বলা কথাটা। সাথে সাথেই এতক্ষণে সুখ সুখ অনুভূতিটা বদলে গেল বিতৃষ্ণায়। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো। চুলগুলো বাঁধুন, নাহলে এবার কিন্তু সত্যি সত্যি ভূত মশাই আপনার ঘাড়ে চেপে বসবেন। অনিন্দিতার চমকে তাকালো শুভ্রর দিকে। ও ঠোঁটের কোণের মৃদু হাসিটা এখনো বিদ্যমান। সেদিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল মেয়েটা। মৃদু মন্দ বাতাসে ওর চুল উড়ে এসে শুভ্রর কাজ ছুঁয়ে যাচ্ছিল ক্রমাগত। আপনি ওই ভূতটার খুব পরিচিত বোধ হয়। মৃদু বিরক্তি মিশে গেল অনিন্দিতার গলায়। শুভ্র হাসল। পরিচিত তো বটে, ভূতটাকে রোজ দেখি তো আমি। এরকম খোলা চুলে কাউকে দেখলে বেচারা খুবই আকৃষ্ট হয়, বুঝলেন?
অনিন্দিতা চোখ ছোট ছোট করে একবার তাকালো শুভ্রর দিকে, কিছু বলল না, চুপচাপ অবাধ্য চুলগুলোকে পেঁচিয়ে হাত খোপা করে নিল। গোধূলির আলো তখন ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে দূর আকাশে। পাখিদের শেষ সারিটা উড়ে চলেছে পশ্চিম আকাশের দিকে। বাতাসে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। দিনের এই সময়টাতে শহরটা সবচেয়ে সুন্দর লাগে। অনিন্দিতা অবাক হয়ে তাকালো শুভ্রর দিকে। আপনি প্রতিদিন ছাদে ওঠেন এই দৃশ্য দেখতে, হ্যাঁ? সময় পেলে। এই সাজবেলাটা আমার বিশেষ পছন্দের। শুভ্রর গলাটা অদ্ভুত নরম হয়ে এলো, যেন নিজের ভেতরে কোথাও হারিয়ে গেছে ও। অনিন্দিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। সূর্যাস্তের শেষ আলোটা শুভ্রর চোখ দুটোতে অদ্ভুত এক শান্ত দীপ্তি মেলেছে। বেশিরভাগ মানুষ তো দিন অথবা রাত ভালোবাসে। অনিন্দিতা আস্তে করে প্রশ্ন করল। আপনি সাজ ভালোবাসেন কেন? শুভ্র এক মুহূর্ত চুপ করে রইল, দূরের আকাশে রং বদলাতে থাকা মেঘের দিকে তাকিয়ে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে আপন মনে। তারপর মৃদু স্বরে বলল, এই অল্প আলোয় পৃথিবীকে সবচেয়ে সত্যি লাগে অনিন্দিতা। না দিনের মতো ব্যস্ত, না রাতের মতো নির্জন। ব্যস্ততা আর নির্জনতা ঠিক মাঝামাঝি কোথাও। ওর কথা শুনে অনিন্দিতা অবচেতনে চোখ ফেরালো গোধূলি আকাশের দিকে। নরম বাতাসে এলোমেলো খোপাটা আলগা হয়ে গেল। এক গোছা চুল উড়ে এসে ছুঁয়ে গেল মেয়েলি চিবুক, ছুঁয়ে গেল পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার কাঁধ। অনিন্দিতা হাত তুলে খোপাটা ঠিক করতে গিয়ে এক পলক শুভ্রর দিকে তাকিয়ে থেমে গেল, ছেড়ে দিল অবাধ্য চুলগুলোকে। শুভ্র তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে আকাশের দিকে, আর অনিন্দিতা তাকিয়ে রইল আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা মানুষটার দিকে, নীরবে নিঃশব্দে। জানো না অনিন্দিতা, এই সময়টাতে কেমন করে আলো আর অন্ধকার দুজন দুজনকে আঁকড়ে ধরে তীব্রভাবে। অনিন্দিতা চুপচাপ শুনল ওর কথা। শুভ্র ফিরে তাকালো সেই সময়। এতক্ষণের মুগ্ধ দৃষ্টি ছাপিয়ে হঠাৎই মানুষটার দৃষ্টিতে প্রকাশ পেল আসক্তি, অচেনা অদ্ভুত এক আসক্তি। তীব্র বিমুগ্ধ সে দৃষ্টিটাকে ঠিক কি নামে আখ্যায়িত করা যায় অনিন্দিতার জানা নেই। মানুষটার চোখের ভেতর জমে থাকা হাজারো অনুচ্চারিত বাক্য কোনো রকম আগাম বার্তা ছাড়াই এক মুহূর্তে ধ্বনিত হলো নীরবে। অনিন্দিতা মানুষটার সেই মন্ত্রমুগ্ধের নেই তীব্র দৃষ্টিটা সামলাতে পারল না। তড়িৎ গতিতে ফিরিয়ে নিল চোরা দৃষ্টি। সেদিন জ্বরের ঘোরে আপনি আমি একটা প্রশ্ন করছিলেন, শুভ্র তুমি চলে যাবে না তো? মনে আছে আপনার? মানুষটার প্রগাঢ় কণ্ঠস্বর ফিসফিসিয়ে কর্ণকুহরে বাড়ি খেলেও ভুল করেও ফিরে তাকালো না মেয়েটা। দৃষ্টি লুকিয়ে উদ্যত হলো প্রস্থান ঘটাবার প্রয়াসে। কিন্তু 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 বিশ্বাসঘাতক পা জোড়া নিজ উদ্যোগেই থেমে গেল। সামনে দাঁড়ানো আশ্চর্য পুরুষটার আশ্চর্য আবদারি। সেদিন আমার কাছে প্রশ্নটার উত্তর ছিল না অনিন্দিতা, কিন্তু আজ আছে। উত্তরটা না শুনে চলে যাবেন? মেয়েটাকে দাঁড়িয়ে পড়তে দেখে ঠোঁট এড়িয়ে হাসল শুভ্র নামের সুদর্শন পুরুষটা। তারপর আগের মতোই প্রগাঢ় কণ্ঠে ব্যক্ত করলো নিজের সদ্য জমানো তীব্র থেকেও তীব্র অনুভূতি। অনিন্দিতা, আমি আপনার জীবনে স্থায়ীভাবে থেকে যেতে চাই। আমি থেকে যেতে চাই আপনার কোমল হৃদয়ের খুব গোপন একটা ছোট্ট কুঠুরিতে। স্থায়ীভাবে বাসা বাঁধতে চাই আপনার ওই ভীষণ জেদি মন মস্তিষ্কে। আমি আপনাকে খুব বিশ্রীভাবে ভালোবেসে ফেলেছি মেঘফুল। আপনার কোমল হৃদয়ের খুব গোপন একটা ছোট্ট কুঠুরিতে আমাকে অল্প একটু জায়গা দেবেন অনিন্দিতা? অনিন্দিতার হতবিহ্বল নয়ন জড়ায় স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আবছা অন্ধকারের সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র নামের আশ্চর্য পুরুষটার পানি। এত সহজে এরকম একটা কঠিন আবদার করে ফেলা বোধ হয় শুধুমাত্র এই মানুষটার দ্বারাই সম্ভব। অনেক হাতড়েও অনিন্দিতা যখন এই মুহূর্তে দেবার মতো কোনো যুক্তিসঙ্গত কোনো উত্তর খুঁজে পেল না, খানিক দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা তখন দু কদম এগিয়ে এসে দাঁড়ালো একদম সম্মুখে। আপনি রাগ করলেন? অনিন্দিতা নত মুখে মাথা নাড়ালো দুপাশে, বোঝালো ও রাগ করেনি। তৎক্ষণাৎ মানুষটার স্বস্তির নিঃশ্বাস ভেসে এলো অনিন্দিতার কানে। দ্বিধান্বিত চোখ তুলে অনিন্দিতা দৃষ্টি মেলালো মানুষটার আবদার মাখা নেত্র যুগলে। উত্তরের আশায় কেমন ব্যাকুল দৃষ্টিতে চেয়ে আছে সে। ইরার কথাগুলো মনে করে অনিন্দিতার দ্বিধা বাড়ল। ওর বুঝে এলো না প্রেমিকা থাকা সত্ত্বেও এই মানুষটা কেন এরকম একটা কঠিন আবদার করছে ওর কাছে। অনিন্দিতা চোখ নামিয়ে নিল। ওই চোখে বেশিক্ষণ চেয়ে থাকার সাধ্য নেই ওর। হৃৎপিণ্ডটা ধুকপুক করছে অনিয়ন্ত্রিত ভাবে। নিজের মন যদি এভাবে মস্তিষ্কের সাথে অনবরত বিশ্বাসঘাতকতা করে, তাহলে কোন দিকে যাবে ও?
কিছু বলার আগে ভেতরে ভেতরে কথাগুলোকে গুছিয়ে নিতে চাইল, কিন্তু যতটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ততটাই যেন ওলট পালট হয়ে যাচ্ছে সবকিছু। শুভ্র, আপনি জানেন আপনি কি বলছেন? অনিন্দিতার গলার স্বরটা খুবই নিচু, কিন্তু তাতে কাঁপন স্পষ্ট। শুভ্র মৃদু হেসে মাথা কাত করল। জানি অনন্দিতা, আর এই প্রথমবারের মতো আমার মনে হচ্ছে আমি জেনে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাই। অনিন্দিতা নিঃশব্দে পিছিয়ে গেল এক পা। আপনার একটা সম্পর্ক আছে শুভ্র, আপনি কি জানেন? সেটা আমি জানি। শুভ্রর মুখে থেকে হাসিটা মিলিয়ে গেল ধীরে। বাতাসটা থেমে গিয়ে গুমোট আবহাওয়া তৈরি হলো মুহূর্তেই। আকাশে তখন কেবলই দৃশ্যমান হয়েছে শুকতারা। কিছুক্ষণ নীরব থাকার পর শুভ্র ধীরে ধীরে বলল, হ্যাঁ, আছে। তবে ছিল বললেই ভালো হবে হয়তো। কিছু সম্পর্ক থাকে না, শুধু টিকে থাকার নামেই বেঁচে আছে। আদতে তাতে প্রাণ থাকে না অনন্দিতা। আপনি কি কখনো এমন কোনো সম্পর্কের ভেতর থেকে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছেন, যেখানে প্রতিটি নিঃশ্বাস শ্বাসরুদ্ধ করে? অনিন্দিতা চুপ। বুকের ভেতরে কোথাও যেন একটা কাঁটা বিঁধে গেল তীব্রভাবে। তবু নিজেকে শক্ত করলো। তার মানে এই নয় যে আপনি অন্য কারোর সাথে নতুন সম্পর্ক শুরু করতে চাইবেন শুভ্র। ভালোবাসা একটা দায়িত্বও বটে। শুভ্র এবার অনিন্দিতার একদম সম্মুখে এসে দাঁড়ালো। গভীর চোখ দুটোই যেন অনুরোধের সঙ্গে মিশে আছে তীব্র যন্ত্রণা। দায়িত্ব আমি বুঝি অনন্দিতা, কিন্তু ভালোবাসা যদি কেবল দায়িত্বের খাতায় থেকে যায়, তবে সেটা ভালোবাসা নয়, বন্দিত্ব। অনিন্দিতা কিছু বলতে পারল না। মৃদু বাতাসে সারা শরীরে একটা অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়েছে ওর। খোলা চুলগুলো অবাধ্যভাবে উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছে বারবার। শুভ্রর দৃষ্টি এক দৃষ্টি থেমে আছে সেখানে। দুজনের মাঝে কিছুক্ষণের জন্য নেমে এলো কঠিন নিস্তব্ধতা। তারপর সেই কঠিন নিস্তব্ধতা ভেঙে শুভ্রর ফিসফিসে কাতর কণ্ঠস্বর ভেসে এলো আবার। আমি আপনি ফিরিয়ে দেবেন মেঘফুল? অনিন্দিতা নিঃশব্দে চোখ তুলল। আকাশে তখন গোধূলির শেষ আলো মিলিয়ে গিয়ে ছড়িয়ে পড়েছে রাতের গাঢ় নীল অন্ধকার। দূর থেকে নাম না জানা কোনো এক পাখির হঠাৎ ডাকের শব্দে থেমে থাকা নিস্তব্ধটাকে আরো ভারী করে তুলল আচমকাই। ফিরিয়ে দেব? মৃদু স্বরে জিজ্ঞেস করলো অনিন্দিতা। কাকে ফিরিয়ে দেব আমি শুভ্র? আপনাকে, না আপনার বলা কথাগুলোকে? শুভ্র কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখ দুটোয় অব্যক্ত ক্লান্তি নিয়ে। দুটোও যদি আমার অংশ হয়, তাহলে কাকে বাঁচাবেন নন্দিতা? অনিন্দিতা দৃষ্টি সরিয়ে নিল ওর চোখ থেকে। বুকের ভিতর অদ্ভুত আকর্ষণের এক তীব্র টান তৈরি হচ্ছে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। সবকিছুর একটা সীমা আছে শুভ্র। অনিন্দিতার কণ্ঠস্বর প্রায় নিঃশব্দ। সেই সীমা পেরিয়ে গেলে ভালোবাসাও অন্যায় হয়ে যায়। শুভ্রর আশ্চর্য হয়ে তাকালো এবার। ভালোবাসা কখনো অন্যায় হতে পারে নন্দিতা? অনিন্দিতা থেমে গেল, কণ্ঠস্বর আটকে গেল গলায়। তারপর ধীরে ধীরে বলল, যখন সেটা কাউকে আঘাত দেয় তখন পারে। এক মুহূর্তেই শুভ্রর চোখের ভেতর জ্বলজ্বল করতে থাকা আশার আলোটা নিভে গেল ধপ করে। ওর মুখে ছায়া পড়ল তীব্র অন্ধকারের। কোনো প্রতিবাদ এলো না ভেতর থেকে। অনিন্দিতা মানুষটার নত মুখটাই চেয়ে মৃদু কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি চাইছেন শুভ্র? শুভ্র আরো দু কদম এগিয়ে এসে মাঝের সব দূরত্ব ঘুচিয়ে ফেলল। যতটা কাছে এসে দাঁড়ালে সামনে থাকা মানুষটার হৃদস্পন্দনের শব্দ শোনা যায় স্পষ্ট, ঠিক ততটা কাছে এসে দাঁড়ালো। অনিন্দিতার হৃদস্পন্দন আরো দ্রুত হয়ে উঠল। না, এমন চলতে থাকলে অনিন্দিতা শক্ত থাকবে কি করে? আপনাকে, এই গোটা আপনি তাকিয়ে চাইছে মেঘফুল। আবার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো, সেখানে আপনার জন্য নিখাত ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোনো অনুভূতি দেখতে পান কিনা? অনিন্দিতা ওই গভীর ব্যাকুল চোখ দুটোতে দৃষ্টি মেলানোর সাহস করে উঠতে পারল না। মাথা নিচু করে রইল। আমার দিকে তাকান নন্দিতা। শুভ্রর কণ্ঠটা যেন গরম নিঃশ্বাসের মতো আলতো করে ছুঁয়ে গেল অনিন্দিতার কানের পাশটা। শির দ্বারা বেয়ে অজানা অনুভূতি নেমে যেতেই থরথর করে কেঁপে উঠল মেয়েটা। আপনি জানেন না আপনি কি চাইছেন শুভ্র? অনিন্দিতার কণ্ঠস্বর কাঁপছে, শুধু ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে হাসিতে খুশি নয়, তীব্র বেদনা মেশানো। আমি জানি নন্দিতা, আমি জেনে বুঝে আপনাকে চাইছি। অনিন্দিতা ধীরে ধীরে বলল, শুভ্র, আপনি সত্যিটা বুঝতে পারছেন না। সত্যিটা হলো আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে কোনো পথই সোজা নয়। একদিকে প্রতিশ্রুতি, আবার অন্যদিকে অনুভূতি। আমি চাই না আপনি কাউকে ভেঙে চুরে দিয়ে আমার কাছে আসুন। শুভ্র আহত দৃষ্টি মেলে চাইল পাষাণ মানবীর মুখ পানে।
যেন দৃষ্টির ভেতর দিয়ে মানবীটিকে বুঝিয়ে দিতে চাইছে এই কথাগুলো ও শুনতে চায় না, মানতেও চায় না। আপনার কাছে আমার অনুভূতির কোনো দাম নেই অনিন্দিতা। অনিন্দিতা চোখ তুলে তাকাতে পারল না। শুভ্র, অনিন্দিতা ধীরে ধীরে বলল, গলা ভারী হয়ে এসেছে ওর। দামের প্রশ্ন নয় এটা, প্রশ্নটা পরিস্থিতির। শুভ্র মৃদু হেসে মাথা নাড়ল। পরিস্থিতি? ওর গলায় ব্যথা মেশানো তাচ্ছিল্যের সুর। যখন কাউকে হারানোর ভয়টাই জীবনের একটা অংশ হয়ে যায়, তখন পরিস্থিতি নামের অজুহাতটা শুধু দূরত্বকে বৈধতা দেয়। হয়তোবা তাই। শুভ্র নিজের ডান হাতটা বুকের বাঁ পাশে ঠেকালো। আপনি বড্ড পাষাণ মেঘফুল। আমি যদি বলি আপনার এই কঠিন কঠিন কথাগুলো এই জায়গাটা তীব্র চিনচিনে ব্যথা তৈরি করছে, আপনি বুঝবেন সেটা? অনিন্দিতা নিচের ঠোঁটটা কামড়ে ধরল দাঁতের সাহায্যে। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। চোখের কোণে জমে উঠল অচেনা উষ্ণতা। অনিন্দিতা ফাঁকা ঢোকের সাথে তড়িৎ গিলে ফেলল সেটা। শুভ্র অনিন্দিতার দিকে তাকালো। তাকিয়েই যেন হুট করে বুঝে ফেলল মেয়েটার মনের অব্যক্ত কথাগুলো। শুভ্র আলতো করে মেয়েটার হাত ধরল। হাতটা উঁচু করে ঠোঁটের কাছে এনে আলতো করে চুমু খেলো উল্টো পিঠে। অনিন্দিতা কেঁপে উঠে হাতটা ছাড়িয়ে নিতে চাইল। কি করছেন শুভ্র? শুভ্র মেয়েটার হাত ছাড়ল না। নিজের আরেক হাত মেয়েলি সরু কোমরে গলিয়ে দিয়ে এক ঝটকায় মেয়েটাকে মিশিয়ে নিল বুকের সাথে। বিস্ময়ে অনিন্দিতার চোখ বৃহদাকার ধারণ করলো। শুভ্র, এইসব কি ধরনের অসভ্যতা? ছাড়ুন আমায়। শুভ্র ছাড়ল না। তার বদলে হাতের বাঁধন দৃঢ় করলো মেয়েলি সরু কোমরে। আপনার মনে আমার জন্য একটুও জায়গা নেই মেঘফুল? শুভ্র প্লিজ, কেউ চলে আসলে ব্যাপারটা খুবই বাজে হবে, প্লিজ ছাড়ুন। ছটফটিয়ে উঠল অনিন্দিতা। আমার প্রশ্নের উত্তর দিন আগে। শীতল দৃষ্টিতে তাকালো শুভ্র। শুভ্র প্লিজ। অনিন্দিতা হাজার ছটফট করেও পুরুষালী শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে অপারগ। না, আমার উত্তর চাই আগে। আশ্চর্য, আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। বাধ্য, অবশ্যই বাধ্য। অন্তত এই মুহূর্তে তো অবশ্যই। অনিন্দিতা শুভ্রর বুকে দুই হাত রেখে ঠেলে সরাতে চাইল ওকে। আমি কিন্তু সবাইকে ডাকবো, ছাড়ুন আমায়। শুভ্র হাসল। বাসায় কেউ নেই বোকাফুল, আন্টি বাইরে গেছে আমার সাথে। অনিন্দিতা চোখ বড় বড় করে তাকালো। আপনি। উত্তর দিন মেঘফুল। অনিন্দিতাকে পাত্তা না দিয়ে শুভ্র ফিসফিস করে জিজ্ঞেস করলো। একটু জায়গা নেই আমার জন্য? অনিন্দিতা হাল ছেড়ে দিল এবার। অস্বীকার করলে এই শক্তপোক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার আসলেই কোনো সম্ভাবনা নেই বলে বোধ হচ্ছে। ও অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। চারদিক নিস্তব্ধ। ওর কণ্ঠস্বর প্রায় নিঃশ্বাসের মতো ক্ষীণ শোনালো। সামান্য, খুব সামান্য একটু আছে। আচমকাই শুভ্র হাতের বাঁধন ঢিলে হয়ে এলো। অনিন্দিতা সুযোগ বুঝে কেটে পড়তে চাইল সেই ফাঁকে। তবে সেগুড়ে বালি। মেয়েটা ফাঁকা তালে কেটে পড়বার ফোন দিয়ে আটতেই শুভ্রর হাতের বাঁধন আগের চেয়ে শক্ত হলো দ্বিগুণ। কোথায় পালাচ্ছ বোকাফুল? অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল তড়িৎ। না, এই লোক দেখি ভারী বজ্জাত। ভাবনা বেশি দূরে অগ্রসর হবার আগেই হঠাৎ করে কেঁপে উঠে শুভ্র টি শার্টটা মুঠো করে ধরল অনিন্দিতা। এলোমেলো চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বাঁ গালে ঠোঁট ছুঁয়েছে বজ্জাত লোকটা। অনিন্দিতার গাল দুটো গরম হয়ে উঠল সহসাই। শুভ্রর ঠোঁট জুড়ে তখন মৃদু হাসির রেশ। আরো পালাতে চাইবে? অনিন্দিতা তাকাতে পারল না মানুষটার চোখে। বেয়াদব হৃৎপিণ্ডটা সে কখন থেকে ঢাকের মতো বাজছে। থামার কোনো নাম গন্ধই নেই। প্লিজ ছাড়ুন শুভ্র, আম্মু খুঁজবে আমায়, সেই কখন ছাদে এসেছি। অনিন্দিতার কথাগুলো স্পষ্ট নয়। লজ্জায় গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না মেয়েটার। পুরো কথাটার টুকরো টুকরো অংশ শুনতে পেল শুভ্র। মেয়েটার অবস্থা পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও খানিকটা যেন বুঝল। শক্তপোক্ত হাতের বাঁধন ঢিলে করে আস্তে আস্তে সামান্য বাড়িয়ে দিল দূরত্বটা। কিন্তু চোখ দুটো এখনো স্থির লজ্জাবতীর ন্যায় নুয়ে পড়া মেয়েটার মুখ পানি। এতক্ষণ পর দৃঢ় বাঁধন থেকে ছাড়া পেয়ে অনিন্দিতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। বুক ফুলিয়ে বড় করে নিঃশ্বাস টানলো মেয়েটা। এতক্ষণ যেন অক্সিজেনের ঘাটতি হয়েছিল ফুসফুসে। দম আটকে আটকে আসছিল একটু পরপর। মেয়েটার কাণ্ড দেখে শুভ্র হাসি চাপল। অনিন্দিতা নত মুখে আস্তে করে শোধালো। আমি যাই। শুভ্র কিছু বলল না। ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার নত মুখ পানে। শুভ্র কিছু বলছে না দেখে অনিন্দিতা মাথা তুলে এক পলক চাইল।
ওই গভীর দৃষ্টিতে চোখ পড়তেই তড়িৎ গতিতে চোখ ফিরিয়ে হাঁটা দিল সিঁড়ির দিকে। ছাদের দরজা পেরিয়ে সিঁড়িতে পা দেওয়ার ঠিক আগে অনিন্দিতা থামলো একবার। পেছন ফিরবো ফিরবো করেও ফিরল না। লম্বা একটা দম নিয়ে নিঃশ্বাস ফেলল। তারপর ফিরে না তাকিয়েই নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। শুভ্র অনেকক্ষণ তাকিয়ে রইল খোলা দরজাটার দিকে। হাওয়ায় এখনো ভাসছে অনিন্দিতার চুলের মিষ্টি গন্ধ। সুভাষটুকু বুক ভরে অনেকটা টেনে নিয়ে শুভ্র অন্ধকার আকাশে স্থির করলো দৃষ্টি। সঙ্গে সঙ্গে ওর চোখের সামনে ভেসে উঠল কিয়ৎক্ষণ আগের দৃশ্য। অনিন্দিতার গাল ছোঁয়া সেই ক্ষণিক স্পর্শ, মেয়েটার বিস্মিত চোখ, তারপর লজ্জায় নুয়ে পড়া মুখটা। শুভ্রর ঠোঁট জুড়ে আপনা আপনি পরিতৃপ্তির হাসি ফুটল। অনুভূত হলো সত্যিকারের প্রেমে পড়ার অনুভূতি। অকারণেই চিল্লিয়ে চিল্লিয়ে পুরো এলাকাবাসীকে জানাতে ইচ্ছে করছে অনিন্দিতা নামের একটা মিষ্টি মেঘফুল ওর ব্যক্তিগত শখের নারী। এরকম অনুভূতি তমার সাথে সম্পর্কে থাকাকালে কখনোই অনুভব হয়নি ওর। অনুভব হবে কি করে? সম্পর্কটাতে তো প্রাণ ছিল না কখনোই। হুজুগের বশে ভালোবাসা স্বীকার করার দায়বদ্ধতা পালনের খেলা চলছিল কেবল। আজ ওর নিজেকে মুক্ত অনুভব হচ্ছে, বিশাল আকাশের মুক্ত বিহঙ্গ। শুভ্র হালকা বোধ করল। এতদিন ধরে নিজের ভেতর জমিয়ে রাখা আবেগগুলো, দায়বদ্ধতার চাপ, পুরনো সীমাবদ্ধতা, সমস্ত কিছু যেন বিলীন হয়ে গেল দমকা হাওয়ায়। বাকি থাকলো শুধু নিখাত ভালোবাসা। কোনো শর্ত, কোনো বাধা, কোনো দ্বিধা ছাড়াই তা বিস্তর ডালপালা ছড়াবে বুকের ভেতর। দরজার বাইরে সিঁড়িতে পা রেখে ঝুঁকে জুতোর ফিতে বাঁধছিল অনিন্দিতা। ঠিক তখনই উপর থেকে কারো পদধ্বনি শোনা গেল, দৃপ্ত পদধ্বনি। অনিন্দিতার হাত অবচেতনে থেমে গেল এক মুহূর্তের জন্য। দৃষ্টি হলো সহসাই স্থির। চোখ তুলে তাকাতেই সিঁড়ির ধাপে দৃশ্যমান একটা লম্বা ছায়া। এক মুহূর্তের জন্য থমকে গেল অনিন্দিতা। ধূসর শার্ট পরিহিত মানুষটার বাঁ হাতে কালো ব্লেজার, গতকালের এলোমেলো চুলগুলো আজ পরিপাটি ভীষণ। ডান হাতে ফাইল, কাঁধে চলছে ল্যাপটপ ব্যাগ। সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? অনিন্দিতা দ্রুত গতিতে দৃষ্টি সরিয়ে নিল। তারপর আশেপাশে তাকালো একবার। কি হলো? নামতে নামতে শুভ্র দাঁড়িয়ে পড়ল অনিন্দিতার থেকে দুটো সিঁড়ি উপরে। আগে পিছে তাকিয়ে অনিন্দিতা অবুঝের মতো প্রশ্ন করল। আমায় বলছেন? অনিন্দিতাকে নকল করে শুভ্র আশেপাশে তাকালো একবার। আপাতত আপনি ছাড়া তো আর কাউকে চোখে পড়ছে না। আমি ওই তো ইউনিভার্সিটিতে যাচ্ছি, ক্লাস আছে। চলুন, আমি ড্রপ করে দিচ্ছি। অনিন্দিতা চমকে তাকালো। কাকে? আমাকে? শুভ্র বিরক্ত চোখে তাকালো। আপনার সাথেই তো বোধহয় কথা বলছে, তাই না? না, মানে আসলে কেউ দেখলে কি ভাবে, তার চেয়ে দরকার কি আমি চলে যেতে পারবো। কেউ দেখলে কি ভাববে? বলতে বলতে শুভ্র একটা সিঁড়ি নিচে নামলো। অনিন্দিতা চোখ বড় বড় করে আশেপাশে তাকালো। লুক এট মি। হ্যাঁ? শুভ্র শেষ সিঁড়িটাও অতিক্রম করে ফেলল। দুজনের মাঝে দূরত্ব এখন সামান্যই। অনিন্দিতা ঘাবড়ে গিয়ে হড়বড় করে বলল। আমি আমার দেরি হচ্ছে, আমি গেলাম। শুভ্র তড়িৎ গতিতে মেয়েটার হাত ধরে ফেলল। হঠাৎ করে অচেনা উষ্ণতা ছুঁয়ে গেল অনিন্দিতার কবজি। চমকে উঠল মেয়েটা। আমি এখনো কথা শেষ করিনি মেঘফুল। শুভ্রর কণ্ঠ নিচু, তবে দৃঢ়তা বিদ্যমান সেথায়। অনিন্দিতা মাথা নিচু করে হাত ছাড়ানোর চেষ্টা করল। শুভ্র, কেউ দেখে ফেললে? দেখুক। শুভ্র শান্ত গলায় বলল। আজ নয় কাল দেখবি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, অ্যান্ড ইউ অলসো ডোন্ট। অনিন্দিতা হতভম্ব হয়ে তাকালো ওর দিকে। আপনি পাগল নাকি? কি বলছেন এসব আপনি? শুভ্র হঠাৎ করে ফু দিল অনিন্দিতার মুখে। হঠাৎ এমন করায় মেয়েটা ভয় পেয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। চোখ খুলে তাকাতেই অনিন্দিতা দেখতে পেল শুভ্রর ঠোঁটের কোণে দুষ্টু হাসির আভা। শুভ্রর মুখটা এতটাই কাছে যে ও নিঃশ্বাসের উষ্ণতা অনিন্দিতার গাল ছুঁয়ে যাচ্ছে। ভয় পেলেন মেঘফুল? ফিসফিস করে জিজ্ঞেস করলো শুভ্র। অনিন্দিতা চোখ ফিরিয়ে নিল দ্রুত, গলা শুকিয়ে কাঠ। আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে শুভ্র। শুভ্র একটু হেসে সরে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনিন্দিতা। তারপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পা চালালো। বুকের ভেতরটা ধক ধক করছে যেন এখনো। পেছন ফিরে তাকানোর সাহস হলো না ওর। গেটের বাইরে এসে কিছুক্ষণ দাঁড়াতেই একটা ফাঁকা রিক্সা পাওয়া গেল। ও উঠে বসলো তাতে। আমি আসবো? অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকালো শুভ্রর দিকে। কোথায়? শুভ্র চোখে ইশারা করে বলল। আপনার পাশে।
অনিন্দিতা কড়া চোখে তাকালো। নিজের কাজে যান। শুভ্র ঠোঁট উল্টালো বাচ্চাদের মতো। ভাষান মেঘফুল। অনিন্দিতা ঠোঁট টিপে হাসল। রিক্সাওয়ালা টান দিল প্যাডেলে। রিক্সা ধীরে ধীরে পেরিয়ে গেল গেট ছেড়ে। পেছনে দাঁড়িয়ে শুভ্র দুহাত পকেটে ঢুকিয়ে চেয়ে রইল রিক্সাটার চলে যাওয়ার পানে। সেদিকে তাকিয়ে অনিচ্ছাকৃত একটা দীর্ঘশ্বাস পড়ল ওর। আমি কি ভুল করছি? তমা অনিন্দিতা দুজনের সাথে? শুভ্র চোখ বন্ধ করল। মনে পড়ল তমার মুখটা, সেই অসংখ্য ঝগড়া, অভিযোগ, অকারণে সন্দেহের দিনগুলো। ওর কথার ঝাঁজে প্রতিবার ক্লান্ত হয়ে পড়ত শুভ্র। তবুও থেকে গিয়েছিল এই আশায় হয়তো একদিন ঠিক হয়ে যাবে সবকিছু। কিন্তু হয়নি, কিছুই ঠিক হয়নি। ভালোবাসা হারিয়ে গিয়েছিল অনেক আগেই। বাকি ছিল শুধু দায়বদ্ধতা, মিথ্যে মোহের বশে ভালোবাসা স্বীকার করার দায়বদ্ধতা। ভুলটা হয়তো এতদিন করে এসেছে নন্দিতা, নিজের শান্তিটাকে নষ্ট করে। পকেটে হাত রেখে ও একদৃষ্টে তাকিয়ে রইল পথে মিলিয়ে যাওয়া ধুলার রেখার দিকে। ভালোবাসা যদি কেবল দায়িত্বের খাতায় থেকে যায় তবে সেটা ভালোবাসা নয়, বন্দিত্ব। হঠাৎ পকেটে অনবরত ভাইব্রেশনে চমক ভাঙল ওর। ফোনটা বের করে রিসিভ করতে করতে গ্যারেজের দিকে এগোলো। বলো। বলো মানে, কোথায় তুমি? তোমার জন্য মিটিং অ্যাটেন্ড আছে এখানে। ওদিকে বসে বসে কি এমনকার রাজকর্ম করছো যে এখানে অফিসে এসে পৌঁছাতে পারো নি? বিরক্তি মাখানো কণ্ঠটা শুনে আরেকটা দীর্ঘশ্বাস পড়ল শুভ্রর। গাড়ির দরজা খুলতে খুলতে বলল, পৌঁছাচ্ছে 10 মিনিট। এখনো 10 মিনিট? কি আশ্চর্য! তুমি আসলে কোথায় বলো তো? আসছি তো আব্বু, ফোন রাখো। তোমার বয়সে আমি যদি এত ঢিলেমি দেখাতাম তাহলে আর এই বিজনেস আজকে এই জায়গায় আসতো না। তোমাদের এই জেনারেশনটা আসলে কোন বিষয়ে সিরিয়াস হতে জানো না, বুঝলে? আব্বু বললাম তো আসছি, ড্রাইভ করছি, ফোন রাখো। আজিজ রহমান কিছু না বলে ফোন কেটে দিলেন। ছেলের উপর বড্ড বিরক্ত তিনি। আজকালকার ছেলে মেয়েদের দিয়ে কোনো কাজই ঠিকভাবে হয় না। এরা সারাদিন কি যে করে এরাই ভালো জানে। রায়হান ক্রিয়েশনসের সাথে আমান বুটিক হাউসের নতুন প্রজেক্ট বিষয়ক মিটিংটা শেষ হতে হতে দুপুর 1টা বাজলো। মিটিং রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে এসে বসতে না বসতেই শুভ্রর ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে টেবিলের উপর রাখতেই চোখ পড়ল স্ক্রিনে। নামটা জলজল করছে, তমা কলিং। তুমি আজকাল এতই ব্যস্ত যে একটা ফোন করারও সময় পাও না, শুভ্র। তমার কণ্ঠে সেই চেনা ছাঁচ। ফোন করবো কেন? নির্লিপ্ত কণ্ঠ শুভ্রর। মানে? মানে যার সাথে কোনো সম্পর্ক নেই তাকে শুধু শুধু প্রতিদিন ফোন করতে যাব কেন? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, শুভ্র। ছিল হয়তো কোনো এক সময়, তুমি নিজে হাতে সেটাকে ধ্বংস করেছো। নতুন কাউকে পেয়ে গেছো, তাই না? এতদিনে আমার সন্দেহই সত্যি হলো, দেখলে? তোমার এই টক্সিসিটি আমাদের সম্পর্কটাকে তেলে তেলে শেষ করে ফেলেছে তোমা। এই সন্দেহ, এই পসেসিভনেস, নিজের মতো করে আমাকে আটকে রাখার চেষ্টা, এই সব কিছু, এত কিছু সত্যি এতদিন যেটা ছিল সেটার যাই হোক, ভালোবাসা নয়। কোন এক সময় তোমাকে দেখে আমি প্রেমে পড়েছিলাম, হয়তো সেটা ছিল কেবল ইনফ্যাচুয়েশন। তোমার টক্সিসিটির কারণে ভালোবাসাটা হয়ে ওঠার সময়ই পেল না। তমা নিশ্চুপ। শুভ্র আবারও বলল, তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না, কখনো জানতেও চাইবো না। তবে আমি হয়তো তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারিনি কোনো। ভালোবাসার যে নিখুঁত অনুভূতিটা তোমার সাথে সম্পর্ক থাকাকালে আমি কোনো দিনই সেটা অনুভব করতে পারিনি। এক পাক্ষিক আর যাই হোক, ভালোবাসাটা হয় না তোমা। আমার মনে হয় তোমার আমার জন্যে মানসিক শান্তিতে থাকার অধিকার আছে। আমি সেই মানসিক শান্তিটাই চাইছি। আশা করছি তুমিও ভালো থাকবে এতে। অন্য প্রান্তে নিস্তব্ধতা। তারপর হঠাৎ তমা বলল, তুমি তাহলে আমাকে ছেড়ে যাচ্ছ? শুভ্র চোখ বন্ধ করে ক্লান্তিতে মাথাটা এলিয়ে দিল চেয়ারে। আমি স্রেফ এই দম বন্ধ করা সম্পর্কটা থেকে নিজেকে মুক্ত করতে চাই। নতুন কাকে পেয়েছো, তাই না? শুভ্র চুপ রইল। এই প্রশ্ন নতুন নয়। প্রতিবারের মতোই ঠান্ডা সুরে বলল, প্লিজ তোমা, জাস্ট স্টপ ইট। তমা থামল না। জাগালো কণ্ঠে বলে গেল এক নাগারে, ওই মেয়ে কি আমার থেকেও সুন্দর? রূপে আগুন দেখিয়ে পাগল করেছে তোমায়। তুমি তো কখনোই আমার সাথে এই টোনে কথা বলতে না, শুভ্র। আজ ওই মেয়ের জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো? আমাদের এতদিনের সম্পর্কটাই ভেঙে দিতে চাইছো? ওই দুদিনের মেয়ে। তোমা, বাজখাই ধমকে মাঝপথে থেমে গেল তমা। ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ। আমি কার সাথে প্রেম করব, কাকে বিয়ে করব, সেটা নিশ্চয়ই তোমার থেকে অনুমতি নিয়ে করবো না। দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস।
অ্যান্ড লিসেন, কান খুলে শুনে নাও, তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। সো ফার্দার ডোন্ট কল মি, ওকে? ঠাস করে লাইনটা কেটে দিল শুভ্র। ফোনটা টেবিলের উপর ছুঁড়ে মারল। দুই হাত মুখে বুলিয়ে চুল টেনে ধরল শক্ত করে। দ্যাট ফাকিং শিট! পুরো লাইফটাকে হেল করে এখন গলাবাজি করছে। কত বড় সাহস! অনিন্দিতাকে বলছে 2 দিনের মেয়ে। আচমকাই কাচের টেবিলে বাড়ি মারল শুভ্র। কাজটা মোটা হওয়ায় টেবিলের কিছুই হলো না, তবে টেবিলের উপর থাকা ফাইল, কলম, ল্যাপটপ, ফ্লাওয়ার ভাস সব কেঁপে উঠল ভয়াবহভাবে। ফ্লাওয়ার ভাসটা উল্টে গেল মেঝেতে। শুভ্রর অ্যাসিস্ট্যান্ট সৌরভ সেই সময় কেবিনে ঢুকছিল। আচমকা কাঁচ ভাঙার শব্দে প্রায় লাফিয়ে উঠল। তারপর হতবিহ্বল দৃষ্টিতে তাকালো শুভ্রর দিকে। ওদের শান্ত শিষ্ট ছোট স্যার এত রেগে গেল কিভাবে? টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকা সৌরভকে পাশ কাটিয়ে হনহন করে বেরিয়ে গেল শুভ্র। বিস্মিত দৃষ্টিতে ছোট স্যারের যাওয়ার পানে চেয়ে রইল সৌরভ। অনিন্দিতার ক্লাস শেষ কিছুক্ষণ আগে। বান্ধবীদের সাথে আইসক্রিম খেতে খেতে গেট দিয়ে বের হচ্ছিল। এমন সময় চোখ পড়ল গেটের বিপরীতে খানিকটা সামনে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধূসর শার্টের মানুষটি। সানগ্লাস চোখে, তার দৃষ্টি এদিকেই কোথাও। অনিন্দিতা দেখতেই সে সানগ্লাস খুলে ফেলল। অনিন্দিতাকে দেখতেই সে সানগ্লাস খুলে ফেলল। চোখে ইশারা করলো কাছে আসার জন্য। পাশ ফিরে একবার প্রীতির দিকে তাকালো অনিন্দিতা। ও তখনও খেয়াল করেনি। আপন মনে বকে যাচ্ছে নিজের প্রেমের গল্প। অনিন্দিতা ওকে মাঝপথে থামিয়ে দিল হঠাৎই। ইয়ে প্রীতি, বলছি কি আমার না আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কাল তোর বাকি কথা শুনবো, কেমন? কথার মাঝে বাধা পেয়ে প্রীতি বিরক্ত চোখে তাকালো। আরে শোন না, অর্ধেক কাহিনী কালকে বললে মজা পাবি না। অনিন্দিতা ধূসর শার্ট পরা মানুষটার দিকে তাকালো। এই লোক এখানে এসেছে কেন? আশ্চর্য। তারপর প্রীতির দিকে ফিরে তাকিয়ে বলল। প্লিজ প্লিজ আমি যাই, কালকে শুনবো আমি পাক্কা। প্রীতি চোখ ছোট করে তাকালো। এমন করছিস যেন তোর প্রেমিক তোকে নিতে এসে দাঁড়িয়ে আছে। অনিন্দিতা কেসে উঠল আচমকাই। প্রীতি যদি একবার দেখতে পাই খবর আছে আজকে। কিরে, আইসক্রিম খেতে খেতে বাচ্চাদের মতো নাকে মুখে লাগিয়ে ফেলছিস কেন? আমি গেলাম, হ্যাঁ, টাটা। অনিন্দিতা তড়িঘড়ি করে চলে গেল। অনিন্দিতা চলে যেতেই প্রীতিও চলে গেল নিজের গাড়ির দিকে। এই যে মশাই, আপনি এখানে কেন? এখানে কি কাজ আপনার? শুভ্র আশেপাশে তাকাতে তাকাতে বলল। এরাকে দেখছি না যে, ওকে তো নিতে এলাম। অনিন্দিতা চোখ ছোট করে তাকিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো। তাই না? তা আপনার বোন যে আজকে ইউনিভার্সিটিতেই আসেনি সেটা না জেনেই নিতে চলে এসেছেন? বাহ। শুভ্র ফেঁসে গিয়ে মনে মনে নিজের মাথায় বাড়ি দিল। ইস, এরাটা না এসে এইভাবে ফাঁসিয়ে দিল। তারপর গলা খাকারি দিয়ে প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলল। চলুন একসাথে যাওয়া যাক। সকালবেলা গাড়িতে উঠতে রাজি হয়নি বলে ছুটির সময় চলে এসেছেন? আপনার কাজকর্ম নেই নাকি? অফিসের বস এমনি এমনি বেতন দেয় আপনাকে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল অনন্দিতা। জি হ্যাঁ, নিজের অফিস তো, তাই কাজ না করে ইচ্ছে মতো বেতন নিয়ে নেই, বুঝলেন? গাড়িতে উঠুন। শুভ্র ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়িতে উঠতে যাবে এমন সময় অনিন্দিতার চোখ পড়ল হাতে থাকা আইসক্রিমটার দিকে। বেচারা আইসক্রিম অবহেলায় গলে গিয়ে টপাটপ মাটিতে পড়ছে। স্বাদের আইসক্রিমের এই দশা দেখে অনিন্দিতা আত্মনাদ করে উঠল। আমার আইসক্রিম। ব্রু কুচকে জানালা দিয়ে তাকালো শুভ্র। হোয়াট হ্যাপেন্ড? শুভ্রর দিকে কটমট চোখে তাকালো মেয়েটা। চুপ করুন বজ্জাত লোক। আপনার সাথে কথা বলতে বলতে আমার আইসক্রিম গলে গেছে। আহা, আমার ফেভারিট ডিসকোন। বলতে বলতে অনিন্দিতা মুখ ভার করে ফেলল। শুভ্র একবার অনিন্দিতা আরেকবার মাটিতে গলে পড়া আইসক্রিমটার দিকে তাকিয়ে দরজাটা খুলে বের হলো গাড়ি থেকে। তারপর কিছু না বলেই সোজা হেঁটে গেল সামনের দিকে। অনিন্দিতা হতবাক হয়ে গেল। আরে এই, কোথায় যাচ্ছেন শুভ্র? বজ্জাত বলেছি দেখে রাগ করলেন নাকি? আরে শুভ্র। শুভ্র ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে ওর চোখের সামনে থেকে। অনিন্দিতা কিছুই বুঝতে পারল না। হঠাৎ করে কি বলল এই ছেলের? ডোর খুলে প্যাসেঞ্জার সিটে বসলো। তারপর মিনিট দুয়েক পরেই চোখের সামনে দুটো ডিসকাউন্ট দেখে চমকে উঠল। দুটো আইসক্রিম ধরে থাকা হাতের মালিকের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটল মেয়েটার। আপনি আইসক্রিম আনতে গিয়েছিলেন? শুভ্র মাথা নাড়ল। আইসক্রিম দুটো নিতে নিতে অনিন্দিতা বলল। আমি ভেবেছি আপনি রাগ করে চলে গেছেন। শুভ্র অবাক হয়ে তাকালো। রাগ করবো কেন? অনিন্দিতা মিনমিন করে বলল। আপনাকে আমি বজ্জাত বললাম যে।
শুভ্র 1 সেকেন্ডের জন্য থমকে গিয়ে পর মুহূর্তেই হো হো করে হেসে ফেলল। হাসতে হাসতে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসলো। অনিন্দিতা চোখ মুখ লাল করে একটা আইসক্রিম এগিয়ে দিল শুভ্রর দিকে। গাড়ি স্টার্ট দিতে দিতে শুভ্র ওর দিকে তাকালো। এটা তোমার মেঘফুল। এখানে তো দুটো আছে, দুটো আমি একা কি করে খাবো? গলে যাবে তো। শুভ্র দুষ্টু হাসলো। তাহলে খাইয়ে দাও। শুভ্রকে বাচ্চাদের মতো মুখ ফুলাতে দেখে অনিন্দিতা হেসে ফেলল। তারপর দুটো আইসক্রিমই খুলে একটা নিজে মুখে দিল, আর একটা শুভ্রর মুখের কাছে বাড়িয়ে দিল। শুভ্র চোখে ইশারা করলো। বাচ্চাদের মতো করে বলে উঠল অনিন্দিতা। থাক তাহলে, তুমিই খাও। এটা তো আমার। অনিন্দিতার গাল দুটো রক্তিম হয়ে উঠল সহসাই। এটা আমি দেব না। আমি আমার দিব না। শুভ্র ঠোঁট উল্টে তাকালো। একটু দাও। অনিন্দিতা চোখ ছোট করে তাকালো। নিজেরটা খান। শুভ্র মুখ গোমরা করে অনিন্দিতার বাড়িয়ে ধরা আইসক্রিমে কামড় বসালো। তারপর খেতে খেতে ভ্রু কুঁচকে বলল। চিনি দেয়নি নাকি? একটুও মিষ্টি নেই। অনিন্দিতার কপালে ভাঁজ পড়ল। মিষ্টি নেই মানে? আমারটাও তো আছে। এটা খেয়ে দেখো। অনিন্দিতা ইতস্তত করে শুভ্র যে পাশে কামড় বসিয়েছে তার বিপরীত পাশ থেকে অল্প একটু মুখে নিল। কই, ঠিকই তো আছে। শুভ্র এক হাতে স্টিয়ারিং সামলে অনিন্দিতার হাতটা টেনে ও যেখান থেকে মুখে নিয়েছে সেখানেই আরেকটা কামড় দিল। হুম, এখন ঠিক আছে। একটু আগে তাহলে অমন লাগছিল কেন বলো তো মেঘফুল? অনিন্দিতা লজ্জা পেয়ে হাতটা ছাড়িয়ে নিল। আইসক্রিম খেতে খেতে চোখ রাখলো জানালার বাহিরে। সাথে সাথে বিস্মিত দৃষ্টিতে আবার শুভ্রর দিকে ফিরল। কোথায় যাচ্ছি আমরা শুভ্র? ঘুরতে। মানে? অনিন্দিতা হা করে তাকালো। মানে আবার কি? ডেটে যাচ্ছি আমরা। কি সব বাজে বাজে বকছেন? বাসায় আম্মু চিন্তা করবে শুভ্র, প্লিজ বাসায় চলুন। চলে এসছি আমরা। বলতে বলতে শুভ্র গাড়ি থামালো একটা বিলাসবহুল রেস্তোরাঁর সামনে। নামো। শুভ্র বাসায়। নামতে বলেছে। অনিন্দিতা বাধ্য হয়ে নেমে দাঁড়ালো। শুভ্র গাড়ি পার্ক করে এসে অনিন্দিতাকে নিয়ে ভেতরে ঢুকলো। খুঁজে খুঁজে কোণার দিকের একটা ফাঁকা টেবিলে বসলো ওরা। ওয়েটার মেনু কার্ড দিয়ে গেছে। অনিন্দিতা সেটা খুলে দেখছে। শুভ্রর চোখ দুটো তখন স্থির মেয়েটার উপর। মেয়েটা খেয়াল করছে না, কিন্তু শুভ্র দেখছে কেমন করে ওর চুলের কয়েকটা গোছা মুখে এসে পড়েছে, কেমন করে ও নিচু গলায় ওয়েটারকে থ্যাংক ইউ বলে হাসছে। এমন করে কি দেখছেন? কপালে চুলটা সরিয়ে শুভ্র নিচু গলায় বলল। শুভ্রর মেঘফুল। অনিন্দিতা লজ্জা পেয়ে চোখ নামালো। হাসলো শুভ্র। তারপর হাসি থামিয়ে আচমকাই বলল। আপনার কি মনে হয় আমি তো আমাকে চিট করেছি? অনিন্দিতা উত্তর দেবার আগেই শুভ্র আবার বলল। সাধারণ দৃষ্টিতে দেখলে যে কারণ এমনটাই মনে হবে, কিন্তু ভালো থাকতে চাওয়াটা কি অপরাধ? একটু ভালো থাকতে চেয়ে, একটু শান্তিতে থাকতে চেয়ে আমি কি অনেক বড় অপরাধ করে ফেলেছি? অনিন্দিতা হতবাক হয়ে তাকালো। ভালো থাকতে চাওয়াটা অপরাধ কেন হবে? শুভ্র আবারও বলল। তমা একটা রেড ফ্ল্যাগ নন্দিতা। ওর সঙ্গে আমার সম্পর্কটা একসময় ভীষণ সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে কেমন সবকিছু বদলে গেল। ওর মধ্যে একটা অদ্ভুত দখলদারি, সন্দেহ, নিজের মতো করে আমাকে বেঁধে রাখার প্রবণতা। আমি কিছুই বলতে পারতাম না, করতে পারতাম না, তবু ছেড়ে যায়নি। কারণ তখনও ভাবতাম ভালোবাসা মানেই সহ্য করা, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর থেকে জানি না কেন যেন উপলব্ধি করতে শুরু করলাম একটা স্বাভাবিক সম্পর্ক কখনো এমন হয় না। অনিন্দিতা ধীরে ধীরে বলল। আপনার দোষ নেই শুভ্র। আপনি তো ছেড়ে যেতে চাননি, চেয়েছিলেন সম্পর্কটা ঠিক রাখতে। শুভ্র হেসে উঠল নিঃশব্দে। প্রতিবার আমি নিজের শান্তি বিসর্জন দিয়ে হলেও সম্পর্কটা ঠিক রাখতে চেষ্টা করেছি নন্দিতা, কিন্তু তমা কখনোই সন্তুষ্ট হয়নি। যতটুকু ভালোবাসা ছিল সেটাই যেন প্রতি মুহূর্তে মুহূর্তে প্রশ্নবিদ্ধ হতো প্রতিনিয়ত। ভালোবাসা যদি কেবল নিজেকে প্রমাণের যুদ্ধ হয়ে যায় তবে সেটার মানে কি থাকে? আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম নন্দিতা। আপনি তো আমাকে চিট করেননি শুভ্র। আপনি শুধুমাত্র ভালো থাকতে চেয়েছেন, শান্তিতে থাকতে চেয়েছেন। এর পূর্ণ অধিকার আছে আপনার। আমি কখনো আপনাকে ভুল বুঝবো না শুভ্র। এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন আপনি। আপনি যে শান্তি, যে সুখটুকুর খোঁজে আমার কাছে এসেছেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আপনাকে ভালো রাখার। শুভ্রর মলিন মুখটা এক টুকরা স্নিগ্ধ হাসি ফুটল। টেবিলের উপর রাখা অনিন্দিতার হাতটা টেনে নিয়ে হাতের উল্টো পিঠে পরম যত্নে ঠোঁট ছোঁয়ালো। অনিন্দিতা কেঁপে উঠল সেই ছোঁয়ায়। অদ্ভুত শিহরণ খেলে গেল দেহ মন জুড়ে। অর্ডার করি? হুম, শুভ্র হেসে মেয়েটার হাতটা ছেড়ে দিল। কি খাবে? আপনার ইচ্ছে। নো কিউটি পাই, ইটস আওয়ার ফার্স্ট ডেট।
অ্যান্ড দ্য চয়েস শুড বি অবভিয়াসলি ইয়ার্স। অনিন্দিতা মিষ্টি হেসে মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখল, তারপর শুভ্রর দিকে তাকিয়ে বলল, ঝাল খেতে ইচ্ছে করছে। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। শুভ্র হাত উঁচিয়ে ওয়েটারকে ডাকলো। অনিন্দিতা মেনু কার্ড থেকে চোখ না সরিয়েই বলল, চিকেন পাস্তা, একটু এক্সট্রা চিজ প্লিজ, আর সাথে গার্লিক ব্রেড। ওয়েটার নোট নিচ্ছে। শুভ্র পাশ থেকে চোখ করলো। আরেকটা আইস লেমন টে ম্যাডামের জন্য। অনিন্দিতা মাথা তুলে কপাল কুঁচকে তাকালো। আমি তো লেমন টি বলিনি। ইউ নিড ইট। শুভ্র হাসলো। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে নন্দিতা। তারপর ওয়েটারের দিকে তাকিয়ে বলল, আমার জন্য সেম অ্যাজ হার, ওকে? ওয়েটার হেসে মাথা নাড়ল। ওয়েটার চলে গেলে অনিন্দিতা শুভ্রর দিকে একদৃষ্টে চেয়ে বলল, আপনি ভীষণ অন্যরকম শুভ্র। বাইরে অন্ধকার হয়ে এসেছে। ধূসর মেঘে ছেয়ে গেছে আকাশ। রেস্তোরাঁর ভিতরটা ভাসছে নরম আলোয়। মৃদু শব্দে বাজছে চেনা একটা রবীন্দ্রসঙ্গীতের সুর। অনিন্দিতার চোখ চলে গেল কাচের ওপারে দৃশ্যমান ধূসর আকাশে। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। কাচের গায়ে টুপটাপ শব্দ। অনিন্দিতা মেঘলা আকাশ থেকে চোখ ফিরিয়ে শুভ্রর দিকে তাকালো। আপনাকে দেখতে ওই মেঘগুলোর মতো দেখাচ্ছে শুভ্র। শুভ্র একবার আকাশের দিকে তাকিয়ে পরপর নিজের দিকে তাকাতেই হেসে ফেলল। আসলেই তো। শুভ্র নিজের শার্টের কলারটা টেনে গর্ব করে বলল। আকাশও থেকে আজকে আমার ড্রেস কোড ফলো করেছে। অনিন্দিতা হেসে ফেলল। শুভ্র বাচ্চাদের মতো প্রশ্ন করল। আপনার কাছে কাকে বেশি ভালো লাগছে নন্দিতা, আমাকে নাকি আকাশকে? অনিন্দিতা ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করল। দুজনকেই, তবে আকাশটা বেশি সুন্দর। শুভ্র ভ্রু তুলে তাকালো। অর্থাৎ আমি কম সুন্দর? অনিন্দিতা ঠোঁট টিপে হাসল। না না, আপনিও সুন্দর, তবে আকাশের নিরীহ চেহারাটা আজ আমাকে একটু বেশি টানছে বোধ হয়। ভালো করে তাকালে এই হ্যান্ডসাম ছেলেটাকে সামনে রেখে আকাশকে পছন্দ হতো না। অন্যদিকে তাকাতে তাকাতে বলল শুভ্র। নিজের প্রশংসা নিজেই করছেন। আপনার কাছ থেকে তো পাচ্ছি না, তাই নিজেই করতে হচ্ছে। ভেরি স্যাড। শুভ্র গম্ভীর মুখ করে বলতেই অনিন্দিতা আবার হেসে ফেলল। ওর হাসিটার দিকে শুভ্র চুপ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। নরম হলদেটে আলোটা অনিন্দিতার মুখে এসে পড়েছে। মেয়েটাকে কি স্নিগ্ধ দেখাচ্ছে তাতে। শুভ্রকে এভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে অনিন্দিতা ভ্রু তুলে ইশারায় জিজ্ঞেস করলো। কি? শুভ্র মাথা দুপাশে নেড়ে বোঝালো। কিছুই না। ওয়েটার খাবার নিয়ে এলো তক্ষুনি। গরম গরম পাস্তার গন্ধে ভরে গেল চারপাশ। বাষ্প উঠছে ধীরে ধীরে। চিজ গলে গিয়ে পাস্তার উপর ছড়িয়ে আছে সাদা পরতের মতো। গার্লিক ব্রেডের ঘ্রাণ যেন পুরো পরিবেশটাকেই উষ্ণ করে তুলল। ওয়েটার খাবার নামিয়ে রেখে চলে গেলে শুভ্র অনিন্দিতার খাবারটা সুন্দর করে ওর সামনে সাজিয়ে দিয়ে নিজেরটাও নিল। চামচে একটু তুলে মুখে দিতেই চোখ বন্ধ করে ফেলল অনিন্দিতা। তারপর চোখ খুলে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ইটস টু ইয়াম্মি, আই লাইক ইট। রিয়েলি? লেটস ট্রাই। শুভ্র নিজেও চামচে পাস্তা নিয়ে মুখে নিল। গুড। আ আরে কি হলো নন্দিতা, আর ইউ ওকে? অনিন্দিতা দ্রুত গতিতে দুপাশে মাথা নাড়ল। ও ঝাল, ভীষণ ঝাল। মেয়েটার চোখে পানি এসে গেছে। ঠোঁট লালচে হয়ে উঠেছে। দু হাত দিয়ে মুখে হাওয়া দিতে দিতে কাতর স্বরে বলল, পানি, পানি দিন না। শুভ্র আশেপাশে তাকালো, কিন্তু টেবিলে এক ফোঁটা পানি নেই। ওইটারও নেই আশেপাশে। আচমকাই শুভ্র চেয়ার টেনে অনিন্দিতাকে নিজের একেবারে কাছে নিয়ে এলো। ওর কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল মৃদু স্পর্শে। আঙ্গুলের ছোঁয়ায় অনিন্দিতার গাল কেঁপে উঠল। রিল্যাক্স মেঘফুল। নিচু গলায় ফিসফিসিয়ে আসতে, খুব আস্তে শুভ্র ঝুঁকে এলো অনিন্দিতার কাছাকাছি। অনিন্দিতা চোখ বড় করে নিঃশ্বাস আটকে ফেলল তৎক্ষণাৎ। শুভ্র। মেয়েটার শুকনো ঠোঁটে তর্জনী ঠেকালো শুভ্র। কেঁপে উঠে থেমে গেল মেয়েটা। শুভ্র তর্জনী সরিয়ে ওর থুতনি ধরে ঠোঁটে ফো দিল ধীরে ধীরে। প্রতিবার ফো দেবার সাথে সাথে অনিন্দিতার চোখের পাতা ভারী হয়ে আসছে। শুভ্র ওর শুকনো অধর যুগলে বৃদ্ধা আঙ্গুল ছোঁয়ালো। একটা অতি শুকনো ছোঁয়া, অথচ ছোঁয়াটা যেন ভেতর থেকে কাঁপিয়ে তুলল অনিন্দিতাকে। ও নিঃশ্বাস ভারী হয়ে এলো মুহূর্তেই। চোখের পাতা কাঁপলো। বুকের ভেতর ঝড়ের বেগে একের পর এক আছড়ে পড়ল শব্দহীন ঢেউ। এখন কেমন লাগছে? শুভ্রর কণ্ঠটা কানের ঠিক পাশে। উষ্ণ নিঃশ্বাসে গলে যাচ্ছে শব্দগুলো।
অনিন্দিতা উত্তর দিতে পারল না। গলা শুকিয়ে গেছে, শুধু মাথা নাড়ল আস্তে করে। কমেছে। শুকনো অধর যুগলে বৃদ্ধা আঙ্গুল বোলাতে বোলাতে শুভ্র ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। ওর দৃষ্টি স্থির, যেন অনিন্দিতার মুখের প্রতিটি রেখা, প্রতিটা নিঃশ্বাসের কম্পন মুখস্থ করে নিচ্ছে নিঃশব্দে। বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ মিশে যাচ্ছে ওর ধীর নিঃশ্বাসের ছন্দে। অনিন্দিতা চোখ নামিয়ে ফেলেছে, কিন্তু স্পষ্ট অনুভব করছে শুভ্রর ঘোর লাগা দৃষ্টি নিবদ্ধ ঠিক ওর উপরেই। শুভ্র। মৃদু স্বরে কাঁপা কাঁপা গলায় ডাকলো। হুম? শুভ্রর কণ্ঠটা কেমন অদ্ভুত শোনালো, যেন কোনো নেশার মধ্যে ডুবে আছে ও। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শুভ্রর বৃদ্ধা আঙ্গুল ও ঠোঁটের কিনারে এসে থেমে গেল। হুঁশ ফিরে পেয়ে ধীরে ধীরে আঙ্গুল সরিয়ে নিয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল বেচারা। শুভ্র সরে যেতেই অস্বস্তিতে গাঢ় হয়ে অনিন্দিতা মাথা নুয়ে ফেলল। চোখের সামনে ছড়িয়ে পড়া চুলগুলো ঠেলে দিল কানের পেছনে। ওর গাল দুটো রক্তিম, নিঃশ্বাস কাঁপছে এখনো। অপ্রস্তুত শুভ্র গলা খাকারি দিয়ে অন্য প্রান্ত থেকে অনিন্দিতা প্লেটটা উঠিয়ে ওর সামনে রাখলো। অনিন্দিতা চামচটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে। সেদিকে তাকিয়ে শুভ্র একটু ঝুঁকে নিচু গলায় ডাকলো। মেঘফুল? অনিন্দিতা চোখ তুলে তাকাতেই ধরা পড়ল শুভ্রর গভীর স্নিগ্ধ দৃষ্টি। তবে এই মুহূর্তে সেখানে মিশে আছে এক ফোঁটা অস্বস্তি, এক চিলতে অপরাধ বোধ। ও আস্তে করে বলল। তাড়াতাড়ি শেষ করুন মেঘফুল, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। অনিন্দিতা হালকা করে মাথা নাড়ল। বৃষ্টির ছোট ছোট ফোঁটা জমেছে গাছের উপর। হলদেটে আলো পড়ে সেগুলো ঝিকমিক করছে ক্ষুদ্র রত্নের মতো। শুভ্র চুপচাপ তাকিয়ে আছে অনিন্দিতার লাজুক মুখখানার দিকে। মেয়েটা সেদিকে না তাকিয়েও বুঝতে পারছে সেই দৃষ্টি। বুঝতে পেরেই যেন আরো সিটিয়ে যাচ্ছে লজ্জায়। বাতাসে বিদ্যমান অস্বস্তিকর পরিবেশ, বাতাসে বিদ্যমান অস্বস্তিকর নীরবতা। আর ওদের দুজনের মধ্যে ছড়িয়ে আছে অনুচ্চারিত কিছু নতুন অনুভূতি। শুভ্রর চোখ জুড়ে থাকা নিঃশব্দ যত্ন, আর অনিন্দিতার গাল জুড়ে ছড়িয়ে পড়া অনাবিল রক্তিম উষ্ণতা। বিয়ে করে নিজের বউয়ের কোলে শুয়ে থেকে কোথাও আমার বউকে দখল করে রেখেছো কেন? সোনালী বেগম চোখ রাঙালেন স্বামীর পানির চেয়ে। বুড়ো বয়সে এসে নাকি ভীমরতিতে ধরলো নাকি? ছেলের সামনে এসব কি অসভ্য কথাবার্তা। তবে শুভ্র নির্বিকার। ও গম্ভীর গলায় মা বাবা দুজনের উদ্দেশ্যে বলল। তবে বিয়ে করাচ্ছ না কেন? আজিজ সাহেব প্রকোচকে তাকালেন। আজকালকার ছেলে মেয়েদের বিন্দুমাত্র লজ্জা শরম নেই যেন। বাবা মায়ের সামনে কি অবলীলায় নিজের বিয়ের কথা বলছে। ওদিকে সোনালী বেগম ছেলের চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে আহ্লাদি গলায় জিজ্ঞেস করলেন। সত্যি বিয়ে করবি শুভ্র? মেয়ে দেখবো? শুভ্র চুপ করে রইল। অনিন্দিতার কথাটা বাবা মাকে জানিয়ে দেবে কিনা ভাবলো একবার। মা তখন আবারও তাড়া দিলেন। কিরে, আসলে মেয়ে দেখবো কিনা বল, তাহলে ফোন দিয়ে ঘটককে আসতে বলি। শুভ্র এবার ব্রুকুচকে মাথা তুলে মায়ের মুখে তাকালো। ঘটকের নাম্বার কি রেডি করে রেখেছো নাকি আম্মু? আরে না, তোর খালামণি ইরার জন্য সম্বন্ধ দেখছে না, ওর কাছে ফোন করলেই তো পাওয়া যাবে। শুভ্র অবাক হয়ে বলল। খালামণি ইরার সম্বন্ধ দেখছে? কই, আমাকে বলনি তো। বলিনি, একটা ছেলেকে পছন্দ হয়েছে তোর খালামণি, পরশু ওরা ইরাকে দেখতে আসবে। শুভ্রর চোখের ভাঁজে কৌতূহল ফুটে উঠল। মানে আমাদের ছোট্টির বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আম্মু? সোনালী বেগম মুখ টিপে হাসলেন। ঠিক তো, এখনো হয়নি, তবে ছেলেটা শুনলাম বেশ ভালোই, একটা প্রাইভেট হসপিটালের ডাক্তার। আজিজ সাহেব বালিশে হেলান দিতে দিতে বললেন। ডাক্তার বলেই যে ভালো হবে তার কি গ্যারান্টি? আজকালকার ডাক্তাররা বড্ড ব্যস্ত, পরিবারকে সময় দেওয়ার সময় পায় না। সোনালী বেগম চট করে স্বামীর দিকে তাকালেন। ডাক্তাররা ব্যস্ত থাকে, আচ্ছা, তবে তুমি তো ডাক্তার না, এতগুলো বছরে আমাকে নিয়ে কবার ঘুরতে গেছো বলতে পারবে? আজিজ সাহেব গম্ভীর মুখে বেডসাইড টেবিল থেকে পত্রিকা হাতে নিয়ে মেলতে মেলতে বললেন। আমিও তো ব্যস্ত মানুষ, বিজনেসের পেছনে দৌড়তে দৌড়তে অন্য কিছুর সময় পেলাম কোথায়? আর এই যে তোমার এক গুণধর ছেলে, এই বয়সে এসে যে তার উপরে দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্ত হব, সে উপায় আছে? আহুদ দিয়ে মাথায় তুলেছ।
একটা কথা শুনে নাও, নিজের যা মন চাইবে তাই। আরে আরে, কথা ছিল তোমাদের দুজনের মধ্যে, মাঝখানে আমাকে টানছো কেন? কথা ঘুরানোর ধান্দা সব। সোনালী বেগম অভিমানে অন্যদিকে মুখ ফেরালেন। বিপজ্জনক আবহাওয়া বুঝে আস্তে করে মায়ের কোল থেকে মাথা উঠিয়ে নিরাপদ দূরত্বে সরে গেল শুভ্র। আজিজ সাহেব থমথমে চোখে ছেলের চলে যাওয়া দেখলেন। পাজি ছেলে এতক্ষণ তো দিব্যি মায়ের কোলে শুয়ে আদর খাচ্ছিল, যে এখানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো অমনি কেমন সুযোগ বুঝে হেঁটে পড়লে দেখো। তারপর চোখ ফিরিয়ে অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যে এই মুহূর্তে গম্ভীর মুখে তাকিয়ে আছে জানালার বাইরে। খবরের কাগজটা আগের মতো টেবিলে ভাঁজ করে রেখে আজিজ সাহেব ধীরে ধীরে এসে স্ত্রীর কাছে ঘেঁষে বললেন। রাগ করেছো বউ? সোনালী বেগম খানিকটা সরে বসলেন। ওভাবেই জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে বললেন, না, রাগ করবো কেন? তুমি তো এমনি কাজের দোহাই দিয়ে সব দায় এড়িয়ে যাও। এভাবে বলছো জানো শোনা, আমি তো সোনালী বেগম ছাড়া মেরে স্বামীর হাত সরিয়ে দিলেন। একদম ডং করবে না, দূরে সরো। আজিজ সাহেব আহত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। এমন করো কেন বউ? আমি সব সময় এমনই করি, ভালো লাগে না তাই না? বলতে বলতে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো সোনালী বেগমের। অবস্থা বেগতিকের দিকে যাচ্ছে দেখে আজিজ সাহেব তড়িৎ গতিতে স্ত্রীকে বুকে টেনে নিলেন। আমি বলেছি ভালো লাগে না, তুমি তো আমার প্রিয়তমা, তোমাকে ভালো না লাগলে কাকে ভালো লাগবে বলো? বলতে বলতে তিনি চুমু খেলেন স্ত্রীর চুলের ভাঁজে। হুঁশ ফিরে পেতেই সোনালী বেগম এক ঝটকায় সরে গেলেন। চোখ রাঙিয়ে তাকালেন স্বামীর পানে। ছেলে আছে পাশের ঘরে, বুড়ো বয়সে বিমৃতিতে ধরেছে সাহেবকে। ও মাই গড অনু, তোরা খালামনির বাসায় শিফট করেছিস কবে? জানাসনি কেন আমাকে? ফোনের ওপারে ইরার উচ্ছ্বসিত কণ্ঠস্বর। এ পাশ থেকে অনিন্দিতা বলল,